তুলনায় স্বাগত জানাচ্ছি আওয়ার্ড, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার্ড ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি, দেশ এবং আন্তর্জাতিক পরিসর খুব দ্রুত বদলে যাচ্ছে। এর প্রভাব পড়ছে সরাসরি ভোটার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর। নিউ ইয়র্কের রাজনীতিতে একটি সিদ্ধান্ত এসেছে, সেটি হচ্ছে মামদানি গভর্নর ক্যাথি হোকুলকে সমর্থন দিয়েছেন। এই সমর্থনের রাজনীতির তাৎপর্য কি, তার যে মূল বেস সমর্থক আছেন তারা কি মেনে নেবেন কিনা, তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা, মাত্র 1 মাসের মাথায় তার কাজের মূল্যায়ন করা যায় কিভাবে সেটি আমরা দেখব। বিশেষ করে যখন চোখে পড়ার মতো পারফরমেন্স না থাকলেও তার জরিপে সিএনএ পোল বলছি এগিয়ে আছেন তিনি, তার সমর্থন আগের চেয়েও বেড়েছে মাত্র 1 মাসে। কেন সেটি আমরা দেখব। জাতীয় রাজনীতিতে ইন দ্য ইউএস ন্যাশনাল পলিটিক্স রিপাবলিকান পার্টির একটি বড় ধাক্কা খেয়েছে। টেক্সাস সেনেট রাজনীতি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার রিডিস্ট্রিক্টিং নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পর্যন্ত এই সময়ে ডোনাল্ড ট্রাম্প একাধিক অঙ্গরাজ্য যেটি আছে স্টেটস, জাতীয় নির্বাচনের কাঠামো উনি বলছেন যে ন্যাশনালাইজ করতে প্রভাবিত করার চেষ্টা করছেন। প্রশ্ন হলো পরবর্তী নির্বাচনের জন্য ডোনাল্ড ট্রাম্প কি আদৌ প্রস্তুত, নাকি উনি আসলে আগে থেকে অনেক বেশি প্রস্তুতি নিয়ে ফেলছেন যাতে করে উনি এবং রিপাবলিকানরা এটা সুবিধা নিতে পারেন। ডেমোক্রেটরা কী করছেন সেটিও জানা দরকার, সেটি আমরা আলোচনা থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা এবং ইরানের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে। ওমানে বৈঠক হচ্ছে, এতে কি উত্তেজনার সমাধান হবে? আমরা শুনছিলাম যে কোনো সময় আক্রমণ হয়ে যেতে পারে, নাকি নতুন সংকট তৈরি হবে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য কি আসলে, কেবল পারমাণবিক চুক্তি, নাকি পেছনে আছে শাসন রেজিম চেঞ্জ বলে থাকে, শাসন পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনা? আর কেন উপসাগরীয় দেশ অর্থাৎ গালফ স্টেটগুলো এত উদ্বিগ্ন হয়ে যাচ্ছে হঠাৎ করে? আগেও তারা ছিল, কিন্তু এখন কেন? সবশেষে আমরা আমাদের নজর দিব, সবশেষে বললেও এটি আমি কিছুটা হলে চেষ্টা করব বেশি করে নজর দেওয়ার, বাংলাদেশের সাধারণ নির্বাচনের দিকে, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখে 2026, অর্থাৎ আর কদিন পর। প্রত্যাশা হচ্ছে যেমন আছে নির্বাচন নিয়ে, তেমনি রয়েছে গভীর উদ্বেগ। আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দিচ্ছেন সেটি এখনো পরিষ্কার নয়, আমরা চেষ্টা করবো সেটি বোঝার। আমেরিকায় যুক্তরাষ্ট্রে যারা আছেন প্রবাসী বাংলাদেশিরা প্রায় 30,000 ভোট ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। এর রাজনৈতিক গুরুত্ব কতখানি সেটি নিয়ে আলোচনা থাকবে। আর যদি নির্বাচনের দিন প্রযুক্তি অর্থাৎ ভোট কাউন্টিংয়ের যে প্রযুক্তিগত ব্যর্থতা ঘটে তাহলে আসলে কি হবে? বিভিন্ন রাজনৈতিক দলরা কি আসলে তাদের এটির জন্য প্রস্তুত? তাদের পদক্ষেপগুলো কি হবে? অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ বা কী হতে পারে? আজকের আলোচনায় আমরা এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব, দেখব একসাথে কীভাবে তারা গাথা। কারণ গণতন্ত্র কখনো বিচ্ছিন্নভাবে কাজ করে না। সিদ্ধান্ত, প্রস্তুতি, বিশ্বাসযোগ্যতার উপরই ভবিষ্যৎ নির্ভর করে। চলুন আজকে এই আলোচনার জন্য আজকে আলোচনার জন্য আমার সাথে যোগ দিচ্ছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি হাসান ফেরদৌস আপনাকে। আমাদের সাথে আরও আছেন নকিবুর রহমান, প্রফেসর, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। স্বাগত জানাচ্ছি আপনাকে। ইজ ইকোনমিক প্রফেসর। হি হ্যাজ আদার introductions, but I don't want to use it right now. Let's start with হাসান ফেরদৌস। আপনার সাথে আমি শুরু করব মামদানির এন্ডোর্সমেন্ট। আচ্ছা, মামদানি এন্ডোর্সমেন্টের আগে চলুন, মামদানি বেশ বাহবা পাচ্ছেন। তার জরিপে, সিএনএ পোলের জরিপ বলছে যে মানুষের সমর্থন বেড়েছে 48%, এবং আমি দেখলাম স্বতন্ত্রদের মধ্যেও তার সমর্থন বেশ বেড়েছে। সো এখন প্রশ্ন হচ্ছে, আহামরি কি এমন উনি করে ফেললেন যে হঠাৎ করে তার মানে 1 মাসের মাথায়, যেখানে আমরা দেখি সচরাচর 1 মাসের মাথায় 2 মাসের মাথায় গোত্তা খেয়ে নিচের দিকে নামে, মানুষ বলে যে এই লোক ঠিক কাজ করছে না, উচিত হয়নি একে ভোট দেওয়া, কিন্তু আমরা দেখছি উল্টো অনেকটা। কি হচ্ছে? ধন্যবাদ হাবিব ভাই। নকিব ভাই, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, আমরা এই নিয়ে গত সপ্তাহে কথা বলছিলাম যে রিপোর্ট কার্ডটা কি আমদানির 1 মাস পরে, জি, এবং আমরা মোটামুটি সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে এটা একটা মিক্সড। জি, যে পরিমাণ বরফ পড়েছে এবং যে পরিমাণ কমপ্লেইন আমরা পাচ্ছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, তাতে বলা যায় যে মামদানি ভালো করেননি, এমন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি আমরা। কিন্তু আপনি যদি মেইন স্ট্রিম পত্রপত্রিকাগুলি পড়েন, যেমন নিউ ইয়র্ক টাইমস বা ওয়াল স্ট্রিট জার্নাল, দেখবেন যে সবাই মামদানিকে সমর্থন করছে 3টি কারণে। বলছে যে মামদানি ওয়াজ প্রিপেয়ার্ড। 1 নম্বর, তার প্রস্তুতি। প্রায় 22,000 না 2300 ট্রাক তিনি রেডি করে রেখেছিলেন। আমাদের 2500 ট্রাক আছে, 2300 ট্রাক তিনি প্লাউ করবার জন্য রেডি করে রেখেছিলেন। 1। 2 নম্বর, তিনি জানতেন যে ঠান্ডায় মানুষ মারা যায়, ঠান্ডায় হোমলেসরা মারা যায়, এবং এই জন্য তিনি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তারপরেও কিন্তু মারা গেছে 17 জন, হুইচ ইজ কোয়াইট সিগনিফিকেন্ট, এবং তিনি সকল দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে প্রথম হচ্ছে গিয়ে
এফিসিয়েন্সি, তিনি প্রস্তুতি নিয়েছেন। 2 নম্বর তিনি স্বীকার করছেন যেখানে তিনি ব্যর্থ হচ্ছে না। থার্ড হচ্ছে যে তিনি প্রতিটি প্রশ্নে তিনি এই পুরোটা সময় এই যে স্টর্মটা গেল পুরো সময় এক্সট্রিমলি ভিজিবল। তিনি মিডিয়ার সামনে, টেলিভিশনের সামনে, জনগণের সামনে নিজে বরফ সাফ করছেন এবং হাসি ঠাট্টা দিয়ে, হিউমার দিয়ে। নিউ ইয়র্ক টাইমস লিখছে যে মামদানি এদেশ এই শহরের মানুষের মন জয় করছে এক তার দক্ষতা দিয়ে, তার কথার জাদু দিয়ে এবং হিউমার দিয়ে। যেমন ধরো যাক, সোমবার প্রথম বড় যে ঝড়টা হলো, ঝড় হওয়ার পরে তিনি বললেন যে স্কুল বন্ধ হবে না, স্নো ডে নয়, কিন্তু বাসায় বসে স্কুল করতে হবে। এতে ছাত্ররা ক্ষিপ্ত হলো। তখন তিনি কি বললেন দেখেন, ইন্টারেস্টিং, বলছেন যে তোমরা আমাকে দেখো, আমার দিকে ঢেল ছুড়ে মেরো, আমার দিকে স্নোবল ছুড়ে মেরো। ঠাট্টা করছেন, মজা করছেন, কমিউনিকেট করছেন, সম্পর্ক এস্টাবলিশ করছেন। ফলে আমি মনে করি যে ইয়েস, এত বড় ঝড় সামলানো খুব সহজ নয় এত বড় শহরে, দোষ ত্রুটি থাকবেই, বাট ওভারঅল ডেফিনেটলি তিনি এই ঝড়টা কম বেশি সামলেছেন। তার প্রমাণ হচ্ছে কোথায়, আপনি যেটা বললেন, এই সেনা পোলের ফলাফল দেখতে পাচ্ছি আমরা যে তার সমর্থন ছিল 1 মাস আগে ডিসেম্বরে 44%, তার 4% বেড়ে এখন হচ্ছে 48%, which is fantastic এই মামদানির জন্য। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল হকুলকে তিনি এন্ডোর্স কেন করেছেন। হকুল তার তুলনায় অনেক বেশি সেন্ট্রিস্ট, মামদানি একজন বামপন্থী সোশ্যালিস্ট বলে নিজেকে পরিচয় দেন। সেখানে তিনি কেন হকুলকে এন্ডোর্স করছেন, আমরা জানি যে লেফটেন্যান্ট গভর্নর কিন্তু ডেলগাদো, তিনি কিন্তু কম্পিট করছেন অনেক বেশি বামপন্থী। আরো ইন্টারেস্টিংলি, ডেলগাদোর যে রানিং মেট ইন্ডিয়া ওয়ালটন, তিনি ডিএসএর মেম্বার, এবং আপনারা জানেন ডিএসএর মেম্বার হিসেবে তিনি বাফালোর মেয়র পদে প্রাইমারি জিতেও আলটিমেটলি হেরে যান। জেমস ব্রাউন। তো সেই ডেলগাদো এবং ইন্ডিয়া ওয়ালটনকে সমর্থন না করে তিনি কেন সমর্থন করছেন হকুলকে এবং হকুলের রানিং মেট অ্যাড্রিয়ান অ্যাডামস আমাদের নিউ ইয়র্ক সিটির প্রাক্তন স্পিকার কেন করছেন? আমার ধারণা দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে এই মুহূর্তে মামদানির প্রয়োজন আছে হকুলকে। আপনারা দেখেছেন 2 সপ্তাহ আগে হকুল তাকে $1 বিলিয়ন আশ্বাস দিয়েছে চাইল্ড কেয়ারের জন্য। নিউ ইয়র্ক সিটির এই মুহূর্তে $12 বিলিয়ন বাজেট গ্যাপ আছে, $12 বিলিয়ন ডেফিসিট আমাদের। ফলে যেখান থেকে পারুক, যেখান থেকে সম্ভবপর, তার পক্ষে টাকা সংগ্রহ করে তাকে আনতেই হবে। এবং ফলে তিনি পাকাচ্ছেন, তিনি নিজেকে বেন্ড করছেন। কেমন? 1। 2 নম্বর হচ্ছে যে এই মুহূর্তে তিনি চান না কোনো ক্রমে কোনো সংঘর্ষে যুক্ত হতে। এই সংঘর্ষটা, আইডিওলজিক্যাল সংঘর্ষটা তার শহরের জন্য খারাপ, তার দলের জন্য খারাপ। সামনে মিড টার্ম আছে, মিড টার্মের আগে যদি আমরা দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যায় নিজেদের মধ্যে, তার প্রভাবটা পড়বে ডাউন ব্যালটে। 2। আর 3 নম্বর হচ্ছে যে আমার মনে হয়েছে যে লক্ষ্য করে দেবেন, হকুল যদি সেন্ট্রিস্ট হয়ে থাকে, অ্যাড্রিয়ান অ্যাডামস অনেক বেশি বামপন্থী, অনেক বেশি প্রগ্রেসিভ। এবং এটা প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে অল উইমেন টিকেট, দুই নারী দেখতে পাচ্ছি আমরা এই টিকিটে, একজন আপসেট থেকে আর অ্যাড্রিয়ান এই শহরে কুইন্সের আমাদের। এবং আমাদের শহরের লোককে বাদ দিয়ে আমরা কি বাফলোর মেম্বারকে, বাফলোর ক্যান্ডিডেটকে এন্ডোর্স করবো? তাহলে আমি তাকে বলতাম যে বিট্রে করছে আমাকে। শহরের স্বার্থ রক্ষা করার দায়িত্ব তার তোমার আছে। ফলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলবো আমি যে এই 3-4টা ফ্যাক্টর যদি বিবেচনা করি আমরা, ইট ওয়াজ এ ওয়াইড ডিসিশন ফর হিম টু গো ফর হকুল। 2, হকুলের সঙ্গে কোনো বিবাদে না জড়িয়ে পড়া। এবং 3, মাঝামাঝি পথটা বেছে নেওয়া। মনে রাখা দরকার, নিশ্চয় আপনার মনে আছে নির্বাচনে জেতার পরে কি বলেছিল মামদানি বলেছিল, উই ক্যাম্পেইন ইন পোয়েট্রি বাট উই গভর্ন ইন প্রোজ। ক্যাম্পেইনের সময় খুব ভালো ভালো কথা বলবো আমরা, কাব্য ছড়াবো, যখন শাসন করতে যাব আমরা, যখন বাস্তবের মুখোমুখি হব, তখন আমরা গদ্যের ভাষায় কথা বলবো, তাই তিনি বলছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রসঙ্গ থেকে একটু পরিবর্তন করবো এখন প্রসঙ্গটি। আমি যাব রিপাবলিকান, ডক্টর নকিবুর রহমান আপনার কাছে যাচ্ছি আমি। রিপাবলিকানরা ফেস করছে সেটব্যাক ইন টেক্সাস সেনেট সিচুয়েশন। তারা একটা সেনেট সিট হারিয়েছেন, যদিও এটা স্পেশাল ইলেকশন ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট ক্যালিফোর্নিয়া রিডিস্ট্রিক্ট অ্যালাউ করেছে। সো হাউ সিরিয়াস আপনি মনে করেন এই ব্লোটি ফর জিওপি অ্যান্ড ট্রাম্প, গিভেন তারা সব রকম
অবস্থান নিচ্ছেন, স্পেশালি টেক্সাসে হেরে যাওয়া, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওখানে 19 পয়েন্ট ডাবল ডিজিটে ক্যারি করেছিলেন, সেখানে উনি হেরে, ওনার যে প্রতিদ্বন্দ্বী তিনি হেরেছেন ডাবল ডিজিটে। হাউ ডু ইউ সি দিস? জি, অনেক ধন্যবাদ আমির ভাই এবং হাসান ফেরদৌস ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা ডেফিনিটলি প্রেডিক্টেবল। আমরা দেখেছি যে 2026 সালের ইলেকশনের পরে অনেকগুলা ইভেন যে কারণে স্টেফানিক কে ইউএন এর স্পেশাল এনভয় হিসাবে নমিনেট করা হয়নি, যে তিনি তার ডিস্ট্রিক্টে মানে রিপাবলিকানরা হেরে যেতে পারে। ইউ হ্যাভ এ ভেরি থিন লিন্ড ইন হাউস। সো এটা ইটস নট এ সারপ্রাইজ যে ট্রাম্প হ্যাজ এ ডিফারেন্ট অরা, এবং উনি একটা ডিফারেন্ট ক্রাউডকে ক্যারি করে, এবং লোকজন ট্রাম্পের জন্য একেবারে দে কাম আউট অফ দ্য উডস, যেটাকে বলা হয়। যে ইউজুয়ালি ধারণা করা হতো যে যখন ভোটার টার্ন আউট বেশি হয় ইট ফেভার্স ডেমোক্রেট, কিন্তু ট্রাম্প brought a new energy এবং brought a new kind of people out of their house and comfort zone who traditionally don't vote. So এই কারণে ন্যাশনাল ইলেকশনের স্ট্যাটিস্টিক্স লোকাল, এটা মানে ইভেন ইটস নট ইভেন এ মিড টার্ম ইলেকশন, এটা আপনার স্পেশাল ইলেকশন। সো স্পেশাল ইলেকশনে এমনি টার্ন আউট কম হয়, তার উপরে এখানে আপনার ডেফিনেটলি দেয়ার আর সাম problematic things that are happening, especially একটা বিরাট ডোনাল্ড ট্রাম্পের এই 2026-এ there was a big coalition, Hispanic, even I'm sorry to say some Muslims supported different immigrant groups যারা ট্রাম্পকে সাপোর্ট করেছিলেন, and they are the one who are on the receiving end of Trump brutal immigration policy and ICE ডিজাস্টার আমি বলবো এটাকে। সো এই কারণে ইটস নট এ সারপ্রাইজ, বাট যেটা যেভাবে হলো যে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট যিনি, এটা হচ্ছে 9th ডিস্ট্রিক্ট স্টেট সেনেটের টেইলর রেমেট, হি ফ্লিপড ইট, এবং ইউ আর রাইট যে ট্রাম্প ওয়ান ইট বাই 17 পয়েন্টস ইন 2024। সো এরকম একটা মানে স্ট্রং হোল্ডে জিওপির হারাটা, GOP needs to be worried. So definitely আমরা দেখেছি যে ভার্জিনিয়া স্টেট মানে গভর্নরেশনাল ইলেকশনে যে এরকম ওভারওয়েলমিং একটা আমরা দেখেছি, কিন্তু ভার্জিনিয়া স্টেটটা অলমোস্ট সবসময় এন্টার ইনকমবেন্ট হয় হিস্টোরিক্যালি। সো মানে এগেন এই একটা দুইটা বিষয় নিয়ে খুব বেশি কনক্লুসিভ কিছু বলা যাবে না। উই আর স্টিল 1 year and a half away from, মানে বিষয়টা, সরি 1 year বলছি আমি, ক্যালকুলেশন গুলা চেঞ্জ হয়ে যায়। অলমোস্ট উই আর 7-8 months away from মিড টার্ম ইলেকশন। সো এর মধ্যে কি অ্যাডজাস্টমেন্ট হবে আমরা জানি না, বাট দেয়ার ইজ এ মোমেন্টাম অন ডেমোক্রেট সাইড, এবং যে এই মোমেন্টামটা বন্ধ করার অনেক রকম চেষ্টা রিপাবলিকানরা করছে, এবং এর মধ্যে জেরিম্যান্ডারিং সবচেয়ে বড় বিষয়, যেটা আপনি আনলেন, যে আমাদের নর্থ ক্যারোলাইনাতে দে অলরেডি গেইনড 1 এক্সট্রা সিট, কারণ রিডিস্ট্রিক্টিংটা এমনভাবে করা হয়েছে, মানে এটা খুবই নেক্কারজনক। আমি অনেকবার আপনার সাথে বলেছি যে আমি যে ডিস্ট্রিক্টে থাকি, এই ডিস্ট্রিক্টের প্রথম মানে শুরু এবং শেষ থেকে দেয়ার আর 3 এয়ারপোর্টস, আপনি বিশ্বাস করবেন, এবং একেবারে খুব মানে চিকন করে লম্বা করে দেওয়া হয়েছে, কারণ ইটস এ ভেরি ডাইভার্স প্লেস। আমরা যেখানে থাকি এখান থেকে একেবারে কার্ভ করে এমনভাবে ডিস্ট্রিক্টিংটা করা হচ্ছে যে মাইনরিটি ভোটগুলা যাতে করে বিভিন্ন জায়গাতে ডাইলিউটেড হয়ে যায়। এবং এটা শুধু যে রিপাবলিকানরা করে তা না, ডেমোক্রেটরাও করে, কিন্তু মানে ডেমোক্রেটদের কিছুতে লজ্জা শরম আছে, এজন্য তারা মানে ওইভাবে একেবারে নর্থ ক্যারোলাইনাতে রিপাবলিকানরা যেরকম জেরিম্যান্ডারিং করে ওই লেভেলে করতে পারে না। আমরা মেরিল্যান্ডে দেখেছি এর আগে ডেমোক্রেটিক জেরিম্যান্ডারিং কিছুটা হয়। সো এইবার প্রবাবলি গভর্নর নিউসাম ইজ টেকিং দ্য গ্লাভস অফ। তিনিও জিওপির প্লেবুক ফলো করে তিনি রিডিস্ট্রিক্টিং করেছেন ক্যালিফোর্নিয়াতে, যার ফলে আপনার ক্যালিফোর্নিয়াতে বেশ কিছু জায়গাতে, সো মানে অন্য জায়গায় ডেমোক্রেটরা যেরকম মানে ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই দেম যে মাইনরিটি, তারপরে কলেজ এডুকেটেড ওমেন, এই পপুলেশন যেখানে বেশি আছে। অন দ্য আদার হ্যান্ড ক্যালিফোর্নিয়াতে আপনি এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারেন যে জায়গাগুলোতে হাউস হোল্ডগুলা হলো সাবারবান রিচ, মানে আপনার এরা হলো মেইনলি ট্যাক্সের জন্য রিপাবলিকান
ভোট ফলো করে, সো ওই জায়গাগুলোকে ইজিলি রিডিস্ট্রিক্টিং করে দেওয়া হয়েছে যাতে করে দে ক্যান গেইন সি ফিউ সিটস। সো এটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল, বাট সুপ্রিম কোর্ট এটা মানে এই যে রিডিস্ট্রিক্টিংটা অ্যালাউ করেছে। সো ইটস এ ব্লো, কারণ মানে আপনার তিনটা স্টেটে রিপাবলিকানরা উইল বেনিফিট ফ্রম জেরিম্যান্ডারিং। একটা হলো আপনার ক্যান্সার ইয়েতে সরি Texas. মিজোরির ক্যান্সাস সিটি, যেটা একটা বড় সিটি মিজোরি এবং ক্যান্সাসের বর্ডারে। অনেকে একটু ভুল করে ফেলে যে ক্যান্সাস সিটি মনে হয় ক্যান্সাসে, কিন্তু এটা হলো ক্যান্সাস সিটি, ক্যান্সাসেও আছে মিজোরিতেও আছে। সো ক্যান্সাস সিটি হলো হিস্টোরিক্যালি ডেমোক্রেটিক একটা শহর, কারণ সেখানে অনেক মাইনরিটি পপুলেশন আছে, কিন্তু হিস্টোরিক্যালি মিজোরি ইজ এ রিপাবলিকান স্টেট। সো এই ক্যান্সাস সিটিকে এমনভাবে ডাইলিউট করা হয়েছে অন্যান্য ডিস্ট্রিক্ট গুলাতে যে ডেমোক্রেটস উইল সাফার, অ্যাটলিস্ট দে উইল লুজ 1 or 2 সিটস। টেক্সাসকে ওইভাবে রিডিস্ট্রিক্টিং করা হয়েছে, নর্থ ক্যারোলাইনা তো আছেই। সো এটার একটা মানে এটাকে কিছুটা মিটিগেট হয়তো করতে পারবে এই ক্যালিফোর্নিয়া। এই ফ্রেমিং দিয়ে। সো এগেন এট দ্য এন্ড অফ দ্য ডে স্টিল ইটস এ লং ওয়ে টু গো। সো রিডিস্ট্রিক্টিং করে আপনার বাহ্যিক ইনফ্লুয়েন্স করে, ট্রাম্প নোজ ইট বেটার যে 2016-এ মানে এভরি এস্টাবলিশমেন্ট wanted Trump to lose that election, Hillary Clinton to win, although there are some questionable things, social media যেভাবে ইউজ হয়েছে, কেমব্রিজ অ্যানালিটিকা থেকে শুরু করে এগুলো আমাদের সামনে এখন আছে, বাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল ভোটেড ফর ট্রাম্প, যদিও হি ডিডন্ট উইন পপুলার ভোট, বাট মানে it was a calculated move by Trump, and he won. So and he knows it better যে তিনি যদি মানুষের উপরে আস্থা রাখার চেয়ে if he wants to artificially influence the election, it's not going to work. Right. Because people's power at the end of the day trumps. Yeah. Did you watch the Melania's documentary? I resent. I will not watch it. He got 5 rotten apples, by the way, if he did not know. দর্শক আপনারা যদি ফেরদৌস ভাইয়ের সাথে পরে শুনে নিব। হ্যাঁ ঠিক আছে, আমরা তিনজন একসাথে হাত ধরাধরি করে বসে দেখবো এটা। She made $28 million. It's like Jeff Bezos paid Trump and Melania. Of course, there's a deal going on. Anyway, different topic, different day. অন্যদিন হয়তো আলোচনা করবো। আমি হাসান ফেরদৌস আপনার কাছে ফেরত যাচ্ছি। এইটা একটু কথা বলি, আমি বলতে পারবেন, আপনি এখানে যোগ করবেন। প্রশ্নটা আমি আপনাকে দিয়ে দিই। হ্যাঁ, কারণ ওতপ্রোতভাবে জড়িত এটির সাথে। এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি চাচ্ছেন ন্যাশনালাইজ করতে জেনারেল ইলেকশন কি। উনি বলেছেন 15টি স্টেট, উনি বলেননি যে ডেমোক্রেট বা রিপাবলিকান, আমরা বুঝে নিতে পারি 15টি স্টেট ডেমোক্রেট স্টেট হবে। সো দর্শকদের বোঝার সুবিধার্থে আপনি একটু বলবেন যে ন্যাশনালাইজ জেনারেল ইলেকশন বলতে কি বোঝাচ্ছেন উনি। হ্যাঁ, এটি একটি ব্যাপার। আর মানে উনি আসলে সিগন্যালটা কি দিচ্ছেন এই যে ব্রডার ইলেকশন স্ট্র্যাটেজি তে উনি কনসার্ন, এবং দ্যাটস অ্যাবাউট দ্য নেক্সট সাইকেল নিয়ে উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। শেষটা বলি আগে। আমেরিকার নির্বাচনটা কিন্তু যদি শাসনতন্ত্র অনুসারে রাজ্যের নিয়ন্ত্রণে, স্টেট নিয়ন্ত্রণ করে, এবং দেখবেন যে সব রাজ্যের নির্বাচন পদ্ধতি একরকম নয়, নির্বাচনী বিধি ব্যবস্থা একরকম নয়, সিদ্ধান্তগুলি লোকালি নেওয়া হয়। শাসনতন্ত্রে লেখা আছে নির্বাচনটা করবে রাজ্য। ট্রাম্প সাহেব বলছেন যে তিনি চান এই 15টা রাজ্য যেগুলি ডেমোক্রেটদের নিয়ন্ত্রিত, সেখানে বিস্তর বেআইনি কাজ হয়, বেআইনি ইমিগ্রেন্ট এসে ভোট দেয়, ফলে সেখানে সেন্ট্রাল আইন চালু করা দরকার। উনি বলেছেন বটে, কিন্তু এটা কখনোই কোনো হবে না, কারণ এর জন্য প্রয়োজন পড়বে শাসনতান্ত্রিক পরিবর্তন। ফলে সেদিকে যাবো না আমরা। তার বক্তব্যটা আসলে কি? তিনি প্যানিক হয়ে পড়েছেন, তিনি উদ্বিগ্ন হচ্ছেন। এর আগে দেখেছেন 2 সপ্তাহ আগে তিনি কি বলেছেন? তিনি ফর্মালি বলেছেন রিপাবলিকানদের এক মিটিং এ যে আমাদের জিততেই হবে। কেন জিততে হবে? যদি আমরা না জিতি আমরা মিড টার্মে, ডেমোক্রেটরা আমাকে আবার ইমপিচ করবে। উনি স্ট্রেট কথা বলেছেন, দে উইল ইমপিচ মি ওয়ান মোর টাইম। ট্রাম্প সাহেব আপনারা দেখেছেন যে সারা দেশ জুড়ে তার নাম তিনি সমস্ত ভবনে দেওয়া শুরু করেছেন, সমস্ত এয়ারপোর্টে দেওয়া শুরু করেছেন। আর তখনই যদি এই ঘটনা ঘটে তিনি খুব খুশি হবেন না। এটা মূল ব্যাপার। টেক্সাসের কথা বলি, খুব সিগনিফিকেন্ট টেক্সাসটা, এই কারণে যে টেক্সাসে আমরা দেখলাম যে যেই নির্বাচন এলাকায় ডোনাল্ড ট্রাম্প সাহেব মাত্র 1.5 বছর আগে জিতেছেন 17 পয়েন্টে, সেইখানে 14 পয়েন্টে তিনি হেরে যাচ্ছেন। তিনি বলছেন কারণে যে ঘুরে ফিরে আলটিমেটলি
ভোট ইজ অলওয়েজ ইয়া ড্রাম সাহেব একটা অলিখিত, তিনি থাকুন বা না থাকুন, হ্যাঁ তার অলিখিত একটা উপস্থিতি সেখানে আছে। অ্যাবসলিউটলি। তার মানে প্রায় 30 পয়েন্টের সুইংটা ঘটছে, তার চেয়ে বেশি 31 পয়েন্টের সুইংটা ঘটছে। কেমন? এরা কারা? এই তো যদি বোঝা দরকার কারা এরা। অধিকাংশই দেখতে পাচ্ছি আমরা হিসপ্যানিক ভোটার্স, ইন্ডিপেন্ডেন্ট এবং হিসপ্যানিক ভোটার্স। কেমন? টেক্সাসে যে 5টা সিট তারা গেইন করেছে, এই অঙ্কটা মাথায় রেখে যে তারা কালোদেরকে বাদ দিচ্ছে কিন্তু হিসপ্যানিকদের অঙ্কের মধ্যে রাখছে। হিসপ্যানিকদের অঙ্কের মধ্যে রেখে ডিস্ট্রিক্টিং করা হয়েছে, কিন্তু কাটাকাটি করা হয়েছে এই মাথায় রেখে যে গতবারের মতো এবারেও তারা ট্রাম্পের পক্ষে বা রিপাবলিকানের পক্ষে ভোট দেবে। গতবারের নির্বাচনে, 24-এর নির্বাচনে ট্রাম্পের জেতার প্রধান কারণ হচ্ছে হিসপ্যানিকদের ভোট। যখন কাটাকাটি হলো, এখন দেখা যাচ্ছে উল্টো, হিসপ্যানিকরা ক্রমান্বয়ে রিপাবলিকান পার্টি ছেড়ে তাদের পুরনো বাড়িতে ফিরে যাচ্ছে, ডেমোক্রেটিক পার্টিতে ফিরে যাচ্ছে। এই অঙ্কটা মাথায় ছিল না রিপাবলিকানদের, এবং সে কারণে প্যানিক হওয়া বেড়েছে। এটা একটা ব্যাপার। অন্য কারণ আমরা কি দেখছি, যে ট্রাম্পের দলের ভেতরেই ট্রাম্পের অনুগত সমর্থকদের মধ্যে বিক্ষোভ বাড়ছে। যেমন ধরা যাক, আমরা এর আগে বলেছি, আবারও বলি, মার্জরি টেলর গ্রিন পরশুদিন তিনি কি বলেছেন, তিনি ভিডিও রেকর্ডিং করছেন, বলছেন যে মাগা মুভমেন্ট ইজ এ বিগ লাই। আমি তাকে এক্সাক্ট কোট করছি, মাগা ইজ এ বিগ লাই তিনি বলছেন। এই যে আন্দোলনটা করা হয়েছে, এটা আমাদের কোনো স্বার্থ নেই তিনি বলছেন। স্বার্থ কাদের? বড় লোকদের। এতে আমাদের কোনো স্বার্থ নেই। কেমন? সর্বশেষ শেষ কথা বলি আমি একটু আগে বললাম ক্যালিফোর্নিয়া নিয়ে। জি আমরা জানি কি, ক্যালিফোর্নিয়া গভর্নর সাহেব নিউসাম সাহেব আগামী নির্বাচনে সম্ভবত ডেমোক্রেটদের প্রার্থী হতে যাচ্ছেন। আমরা এখানে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ পেয়েছি যে ক্যালিফোর্নিয়ার এই রিডিস্ট্রিক্টটা গ্রহণযোগ্য। রিপাবলিকানরা এটা প্রত্যাখ্যান করেছিল, চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলছে যে না, এটা হতে পারে, এটা অ্যাপ্রুভ তারা করছে। কি যুক্তি হচ্ছে, যদি তুমি বর্ণের ভিত্তিতে বিভাজন করো তা প্রত্যাখ্যান করা যাবে, কিন্তু রাজনৈতিক কারণে যদি তুমি করো তা কোনো অপরাধ কিছু নয়। ফলে পলিটিক্যালি এটা করা তুমি করেছো তোমার দলের অ্যাডভান্টেজের জন্য, সুপ্রিম কোর্টের চোখে এটা গ্রহণযোগ্য। ফলে এই আর্গুমেন্টে কিন্তু দেখবেন আপনি এর পরবর্তীতে হবে ভার্জিনিয়াতে, মেরিল্যান্ডে, যে সমস্ত রাজ্যে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ করে তারা উদ্যোগ গ্রহণ করবে এই সুপ্রিম কোর্টের আর্গুমেন্টটা ব্যবহার করে নতুন করে রিডিস্ট্রিক্টিং করবার জন্য। ফলে যে উদ্যোগটা ট্রাম্প সাহেব নিয়েছিলেন টেক্সাসে দিয়ে, তা কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। শেষ কথা, নির্বাচনে জিতবে দুটো ইস্যুতে আমরা জানি, এক হচ্ছে অর্থনীতি আর ইমিগ্রেশন। অর্থনীতি আমরা জানি নিম্নমুখী। অন্যদিকে সারা দেশ জুড়ে ইমিগ্রেশন যে ক্যাম্পেইন চলছে, আপনি দেখেছেন আমেরিকার 10 জনের 7 জন বলছে, 10 জনের 70% বলছে, অলমোস্ট 70% যে বাড়াবাড়ি করছে তারা বাড়াবাড়ি করছে। আমার চোখে, আমি টিভি পর্দা খুলে কি দেখি, আমরা 5 বছরের বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা। মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, নিরীহ মেয়ে। আমি বাই স্ট্যান্ডার্ড আমি, আমাকে ধাক্কা দিয়ে ফেলে, এটা আমেরিকা হতে পারে না এই কাণ্ড। ফলে সাধারণ মানুষ, অরাজনৈতিক মানুষ, ইন্ডিপেন্ডেন্ট, ইভেন রিপাবলিকানরা বলছে কাজটা ভালো হচ্ছে না বলে কিন্তু ট্রাম্প সাহেব রিট্রিট করেছেন। এই যে পিছু হতেছেন কতদিন আমরা জানি না, কবে আবার মাথা খারাপ হয়ে রাতে উঠবেন ঘুম থেকে, টুইট করবেন, পরের দিন সকালে দেখা গেল যে যা 52 তাই হলো 53, এরকম হতে পারে। উইথ ট্রাম্প এনিথিং ইজ পসিবল। জনমত জরিপ পড়েন, তিনি দেখছেন যে তার সমর্থন নামছে। ওকে, তার একটা বড় কারণ একটা ইমিগ্রেশন ক্র্যাক। আমি আপনার সাথে একমত। একটা মজার কথা আমার হঠাৎ করে মনে পড়লো। আমরা সবাই জানি যে ট্রাম্পের থেকেও প্রেসিডেন্ট ওবামা, সাবেক প্রেসিডেন্ট, অনেক বেশি মানুষকে বিতরণ করেছিলেন, ডিপোর্ট করেছিলেন আমেরিকা থেকে। এখন পর্যন্ত কিন্তু ট্রাম্প এই হইচই করেও সেটি অতিক্রম করতে পেরেছেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, ডিপোর্টার ইন চিফ। আমি বোঝার চেষ্টা করছিলাম যে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়। ওকে, পার্থক্যটা হচ্ছে একটা জায়গায়, ওবামার সময় ইমিগ্রেশন অফিসাররা যেত, নক করতো, বলতো আমার কাছে ওয়ারেন্ট আছে আপনার ব্যাপারে। সো তারা কি করতো, এই ওয়ারেন্টটা দেখাতো, আপনাকে গ্রেফতার করা হতো,
এবং আপনাকে নিয়ে যাওয়া হতো কোর্টে, এবং আপনার একটা ডিউ প্রসেস থাকতো। এখন যেটা আমরা দেখছি সেটা কি, আইস মাস্ক পরে আছে, আপনি জানি না এই লোক আইস নাকি এ ওয়াটার, আই ডোন্ট নট নো হু দ্যাট ফ্রিকিং গাই ইজ, রাইট? হি ইজ নট টেলিং ইউ হু হি ইজ। সে আপনাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে এবং জোর করে সে আপনাকে এবং নো ডিউ প্রসেস। দিস ইজ নট ইউএস, দিস ইজ নট হাউ ল অ্যান্ড অর্ডার ওয়ার্কস, দিস ইজ নট রুল অফ ল ওয়ার্কস। সো আমি আপনার সাথে একমত। আমি ভাই এটা কিন্তু মুখ্য তফাৎ নয় ওবামা এবং ট্রাম্পের। না না না, আমি কিন্তু বলিনি এটা মুখ্য তফাৎ। আমি প্রসঙ্গক্রমে বলতে চাচ্ছিলাম ইউ হ্যাড এ ডিউ প্রসেস। আমি কথা বলি আমি তফাৎ হচ্ছে এখানে যে ওবামা কিন্তু অনেক বেশি লোককে দেশ থেকে বের করেছে কোয়াইটলি, চুপচাপ। ট্রাম্প সাহেব ঠিক উল্টো, তিনি ড্রাম বাজাচ্ছেন, তিনি কামান দাগাচ্ছেন, সবাইকে বলে কয়ে বলছেন এই বের করছি আমি। তারা ভিডিও করছেন, ক্রিশ্চিয়ানরা ভিডিও বের করেছে, একটা কমার্শিয়াল বের করেছে, দেখো আমরা কিভাবে এদেরকে বের করে দিচ্ছি। মানে হি ইজ ইউজিং হিজ ক্রুয়েলটি অ্যাজ এ পলিটিক্স, ক্রুয়েল, তার তার নিষ্ঠুরতা দেখাচ্ছেন কাকে খুশি করবার জন্য। সেই সমস্ত শ্বেতকায় রিপাবলিকান যারা ঘৃণা করে, আমি ঘৃণা ওয়ার্ডটা ইউজ করছি, কাদেরকে? যারা সাদা নন। হ্যাঁ, না আমি আপনার সাথে একমত, কিন্তু যখন একটা সভ্য দেশে ডিউ প্রসেস থাকে না, ইটস এ বিগ প্রবলেম, ইটস এ হিউজ প্রবলেম। ডিউ প্রসেস থাকতে হবে সে যেখানেও। আচ্ছা, আমি কয়েকটা প্রসঙ্গ বাদ দিয়ে আমি একটু বাংলাদেশের প্রসঙ্গে যেতে চাই, কারণ আমাদের হাতে সময় কম। সো নাকিবুর রহমান, আমি আপনার কাছ থেকে শুরু করব। আমরা উই আর লুকিং অ্যাহেড বাংলাদেশ জেনারেল ইলেকশন, যেটি আমরা সবাই এখন জানি ফেব্রুয়ারি 12 তারিখ হবে। সো আপনার কাছে don't think it's a softball question, because we can lay the groundwork. আমরা এরপরে বিভিন্ন জায়গায়, how significant is this election আপনার জন্যে, আপনি যে দলের সমর্থক তাদের জন্যে, হ্যাঁ, এবং এই সিগনিফিকেন্সটা আপনারা কিভাবে দেখছেন? এই আর মাত্র কয়েকদিন বাকি। সো আমি এখান থেকে শুরু করব, এরপর আমি বিভিন্ন প্রশ্ন আছে যেটা আমি যাব এক এক করে। না, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এতটুকু বলে আমি শুরু করি যে আমরা যদি দেখি আর 5 দিন মাত্র সময় আছে। আজকে বাংলাদেশে অলরেডি 7 তারিখ হয়ে গিয়েছে, আর মাত্র 5 দিন পরে বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী যারা 2008 সালে সর্বশেষ ভোট দিয়েছিল এবং 2008 সালে যাদের বয়স 17 বছর ছিল কিংবা 18 বছর হতে কয়েকদিন বাকি, যদি 18 বছরও ধরে নেই, 17 থেকে 18, আজকে 2026 সাল, অলমোস্ট 18 বছর পরে, তার মানে দে আর নাও 36। সো যাদের বয়স 36 অ্যান্ড বিলো, তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি। এটা কিন্তু ইটস এ ট্র্যাভেস্টি। সুতরাং বাংলাদেশে আমরা যেটা তথ্য উপাত্ত দেখেছি যে 4 কোটি ভোটার জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। এজন্য একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু হয়ে আছে, যদিও কিছু সংঘর্ষ, কিছু উৎকণ্ঠা আছে। আমরা গতকালকে দেখলাম যে ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের একটা অনভিপ্রেত ঘটনা, বেশ কিছু অ্যাক্টিভিস্ট গুলিবিদ্ধ হয়েছে। এটা অনভিপ্রেত, এবং এই সময় নির্বাচনের 5 দিন আগে এ ধরনের কর্মকাণ্ড কার প্ররোচনায় কিভাবে হলো এটা খতিয়ে দেখার বিষয় আছে। কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে, কিন্তু এর বাইরে আমরা যদি দেখি তাহলে পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে আছে। হ্যাঁ, খুব তীর্যক কথাবার্তা ব্যয় হচ্ছে একে অপরের প্রতি, এবং আবার আমরা উই ক্যান গো ব্যাক টু হোয়াট মামদানি সেড, যে ক্যাম্পেইন ইজ পোয়েট্রি বাট গভর্নেন্স ইজ প্রোজ। সো পোয়েট্রির মধ্যে অনেক আবেগ থাকে, অনেক রেটরিক থাকে, এগুলাকে ফেস ভ্যালুতে নিলে মুশকিল। সুতরাং আমি বলতে চাই যে ডেফিনেটলি বাংলাদেশের গণতন্ত্রের ট্রেনে ওঠার জন্য এই নির্বাচনটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে সাথে আমি এটাও বলবো যে দিস ইজ নট এ ডু আর ডাই ইলেকশন। আমরা এর আগে বাংলাদেশের যেই শাসন ব্যবস্থা দেখেছি, সেখানে উইনার টেকস ইট অল কাইন্ড অফ সিচুয়েশন ছিল, যে দল ক্ষমতায় এসেছে তারা একচেটিয়া সব কিছু দখল করে, মানে তারা দেশের রাজা বনে গিয়েছে। আমরা যদি দেখি যে এবছর যে আমাদের নতুন একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন আমরা করতে পারিনি, কিন্তু ঐক্যমত কমিশনের নিরলস চেষ্টার মাধ্যমে
অ্যাটলিস্ট আমরা সবাই এগ্রি করতে পারে এরকম একটা চার্টারে কিন্তু আমরা উপনীত হয়েছি, যে জুলাই চার্টার, জুলাই সনদ এবার গণভোটের মধ্যে পড়ছে, এবং প্রকাশ্যে গণভোটের ব্যাপারে কেউই নেতিবাচক প্রচারণা করছে না। ইভেন আমি ধন্যবাদ জানাতে চাই জনাব তারেক রহমান সাহেবও অফিসিয়ালি হ্যাঁ পক্ষে প্রচারণা করেছেন। সুতরাং জুলাই চার্টারটা যদি পাশ হয়ে যায় তাহলে পরে এগেন বাংলাদেশের আইনকে অনেকেই ছুঁড়ে ফেলে দেন। সো বাট আই এম এ ভেরি অপটিমিস্টিক পার্সন। এই 12 তারিখে যেই ক্ষমতায় আসুক, যদি জুলাই সনদ যদি হাঁ ভোট পাশ হয়ে যায়, তাহলে পরে আমি মনে করি যে সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটির অবস্থা থাকবে, একটা সুন্দর শেয়ার্ড গভর্নেন্সের কনসেপ্ট এখানে আছে, যার কারণে সবাই মিলেই আমরা দেশকে সামনে এগিয়ে নিতে চাবো। সো মানে ইন ওয়ান ব্রেথ আই উড লাইক টু সে যে এই নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের ট্রেনে ওঠার জন্য, কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে এটাকে ডু অর ডাই, মানে উইন ইট অর লুজ ইট, মানে গেম অফ থ্রোনের কনসেপ্টে আমরা যাব না যে ইন গেম অফ থ্রোন ইদার ইউ উইন অর ইউ ডাই, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। সো এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ যে কে জয়ী হবে, কার প্রতি জনগণের আস্থা বেশি, বাট এট দ্য সেম টাইম যারা পরাজিত হবেন, ইট ইজ নট এন্ড ফর দেম, তাদেরও একটা গভর্নেন্সে ভূমিকা থাকবে। এবং আমি আশা করি যে শান্তিপূর্ণভাবে কোনো রকম ভয় ভীতি ছাড়া, কোনো রকম প্রশাসনিক একপেশে আচরণ ছাড়া একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন জাতি দেখবে, এবং যারা পরাজিত হবেন তারা ফলাফল মেনে নেবেন। হ্যাঁ, আমার কাছে দুটো জিনিস আপনার এই বক্তব্য থেকে খুব ভালো লেগেছে, আমি সত্যি করে বলবো যে এই যে কোনো নির্বাচন বা একটা নির্বাচনে শেষ কথা নয়, এখানে আমাকে আজকেই জয়ী হতে হবে এমন কোনো কথা নেই। আই লাইক দিস, দের ইজ এ রিজন ফর দ্যাট। আপনি গেম অফ থ্রোনের কথা উল্লেখ করলেন না? সো ইউ ডোন্ট ওয়ান্ট টু বি মাদার অফ ড্রাগন Khaleesi, right? And then burn everything down. On the other hand, you don't want to be the king of the north and say winter is coming, right? So আমি আশা করি দর্শক আপনারা এই গেম অফ থ্রোনটি দেখেছে, অত্যন্ত জনপ্রিয়, এবং এটার সিগনিফিকেন্স মানে তারপরে আপনি বুঝতে পারবেন, আমি হাসান ফেরদৌস আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে ইলেকশন আসবে, মানুষ তার পছন্দের দলকে, ব্যক্তিকে বা যোগ্য ব্যক্তিকে পছন্দ করে নিবে, এবং তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে একটি সময়ের জন্য, যেটি বলা হচ্ছে 5 বছর, এখন 2 বছর, 2 মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না। এবং তার যখন সময় হবে তাকে যেতে হবে। সে যদি FDR এর মতো মানে অভূতপূর্ব কোনো কাজ করে থাকেন, উনি 4 বার জিততে পারেন, সেটাও হতে পারে, তার জন্য সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন পড়বে। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাচ্ছি। এবারের ভোটের যে একটি উল্লেখযোগ্য ব্যাপার সেটি হচ্ছে হা না ভোট। আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন এখনো যে মানুষ যাতে হা ভোটটা দেয়। আমরা আপনার কাছে গত সপ্তাহে আমাদের কথা বলার দরকার ছিল যান্ত্রিক গোলযোগ জিনিস, সেটা হয়নি। যে তারেক রহমানও বলেছেন উনিও চান, বিএনপি চান যে হা ভোট হোক। আপনি সবার বোঝার সুবিধার জন্য এই হা ভোট না ভোটটা একটু সংক্ষেপে, এবং এটার তাৎপর্য কেন দরকার, কারণ অনেকেই বলছেন এটা এতই গুরুত্বপূর্ণ, যদি এটা না হয় তাহলে বড় বিপদ আছে সামনে। আসলে কি বিপদ আছে সামনে? হাবিব ভাই, খুব সোজা ব্যাপার। এই যে গত 50 বছরে আমাদের গণতন্ত্র তার পথ খুঁজে পায়নি। জি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র একটা প্রক্রিয়া এবং একটা কালচার, এটা একটা প্রসেস এন্ড ইটস এ কালচার। কালচার মানে দীর্ঘসূত্রী একটা ব্যাপার, যার জন্য আপনাকে প্রথম কদমটা ফেলতে হয়। আপনাকে লম্বা যাত্রা করতে হলে আপনাকে প্রথম স্টেপটা ফেলতে হবে গণতন্ত্রের পথে। জি, যে সংস্কার প্রস্তাবগুলি আনা হয়েছে, ইটস এ প্যাকেজ। যে প্যাকেজটা সব দল মিলে তৈরি করেছে। বাংলাদেশের প্রতি প্রধান দল সম্মতি অসম্মতি থাকতে পারে, কিন্তু সবাই মিলে বসে একসাথে বলে হ্যাঁ ভাই এগুলি হওয়া দরকার। আমাদের কিছু প্রবলেম আছে, বেসিক সমস্যা আছে দলের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, পার্লামেন্টের ভেতরে। আসো আমরা একসাথে মিলে বসে ঠিক করি কিভাবে এই ভুলগুলি শুধরানো যায়। এটা কখনো আগে হয়নি, কখনো আমাদের ইতিহাসে সবাই একসাথে বসে কমন সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা। দল অনেকেই দলের মতো করে সংস্কার প্রস্তাব করেছে, তারেক রহমান করেছেন, আওয়ামী লীগ করেছেন, বাস্তবায়িত হয়নি। এবার আমরা করছি সবাই মিলে। লক্ষ্যটা কি?
যে ভুলগুলি ছিল, যে ভুল, একটা এক্সাম্পল দিই, ক্ষমতা সমস্ত ক্ষমতা থাকবে কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে। তিনি দলের প্রধান, সরকারের প্রধান। ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেমন বলে 2 মেয়াদের বেশি রাখা যাবে না। ইটস এ সিরিজ অফ মেজার্স যার মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে একটা শক্ত খুঁটির উপরে, মাটির উপরে শক্তভাবে দাঁড় করিয়ে দেয়া। প্রশ্নটা হচ্ছে সরকার কেন বলছে হ্যাঁ ভোট দিন, এবং আপনি দেখেছেন যে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে কেউ ক্যাম্পেইন করবেন না, সরকারের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না, ফাইন, তারা বলতেই পারে, কিন্তু এটা ক্যাম্পেইন আমরা অবশ্যই করবো, এই কারণে যে এটা আমার স্বার্থের জন্য। আমরা তো চাই এই প্রস্তাবগুলো গৃহীত হোক। যদি গৃহীত হয় সেক্ষেত্রে আমাকে তো হ্যাঁ বলতেই হবে। লক্ষ্য করে দেখবেন, ইন্টারেস্টিংলি, আপনি যে সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন, দেখবেন আওয়ামীপন্থীরা কিন্তু ক্যাম্পেইন করছে যে না ভোট দাও। আওয়ামীরা কিন্তু দিন রাত তারা ভোট দিচ্ছে, নো ভোট নো ভোট, সুন্দর স্লোগান, কোনো ভোট যেখানে নেই ভোট সেখানে হবে না। এই কথাগুলো তোমরা আগে বলনি কেন ভাই? যখন তোমরা ক্ষমতায় ছিলে 20 বছর, 4টা নির্বাচন করেছো, তখন তো এই কথা কখনো বলনি। ঠিক আছে বলনি, কিন্তু এখন আমাদের সময় এসছে এবং আমরা এই সংস্কার প্যাকেজ যেটা আমরা গ্রহণ করেছি তার পক্ষেই ভোট দেবো, যাতে করে বাংলাদেশ সঠিক পথে এগোতে পারে। নকি ভাই বলেছে ট্রেনের কথা, ট্রেন তো অনেক জোরে চলে, যদি একটা পাক্কা গরু গাড়িতে উঠতে পারি আমরা, যে গরু গাড়িটা সমান তালে সুন্দর এগিয়ে যাবে, কেমন? এটা একটা ব্যাপার। রাইট। আমি একটা আপনার, সরি আপনি শেষ করুন। না ঠিক আছে, আপনি, হ্যাঁ ঠিক আছে। আপনার নকিবুর রহমানের একটি কথা যেরকম আমি ধরেছিলাম, সেই রকম আপনার কথা একটি, আপনি আমরা বলেছেন, আমরা একটা মানে গাড়িতে উঠতে পারি, একটা গরুর গাড়িতে যদি উঠতে পারি। আমার অত্যন্ত কষ্টের ব্যাপার হচ্ছে গত 15 বছরে এই আমরাটা কারা এটা আমি বুঝতে পারিনি। আমরা কি শত্রুপক্ষ না দলীয় পক্ষ? এটা যাতে না হয়, এই যে হ্যাঁ ভোট দেওয়াটা যে সরকার চাচ্ছে, অন্যান্য বিরোধী দল যারা আছেন, বিরোধী এখন কেউ নেই, সব অন্যান্য রাজনৈতিক দল, আমি দুঃখিত, তারাও চাচ্ছেন, এটি বোঝানোর আমার মনে হয় খুব দরকার নতুন প্রজন্মের। নাকিবুর রহমান, যাচ্ছি আপনার কাছে। এবছর ইলেকশনে এমন, আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন, এমন অনেক ছেলে মেয়েরা ভোট দিতে যাবে। আমি আসলে ঢাকায় কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে শিক্ষিত ছেলে, মানে ইউনিভার্সিটিতে পড়া ছেলে মেয়ে, বলছে যে আমি তো ভোট দেইনি আগে কখনো। তা আমি বললাম কেন? বলছে যে ভোট সুযোগ হয়েছিল কিন্তু ভোট দিতে পারিনি, বুঝে নেবেন কেন। হ্যাঁ, সো এখনও তারা ওই ওই বলতে চায় না যে আওয়ামী লীগ সরকারের কারণে তারা ভোট দিতে পারেনি, কিন্তু এবার তারা প্রথম ভোট দেবেন, কিন্তু উনি শিওর না ভোটের পদ্ধতিটা কি জানে না। এরকম আপনি পাবেন বিশাল একটি জনসংখ্যা যারা এবার ভোট দিতে যাচ্ছেন। আরেকটি পাবেন আপনি অর্ধেক, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। তো এই যে যারা আছে তাদের ক্ষেত্রে, তাদের থেকে জামায়াতে ইসলামীর মতো দল যারা আছে তারা কি প্রত্যাশা করছেন, কেন করছেন, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অর্ধেক ভোটার হচ্ছে নারী, এবং সেখান থেকে এই আপনারা কেমন আশা মনে করছেন যে আপনারা কেমন আপনাদের পক্ষে যেতে পারে এমন কথা ভোট হতে পারে বলে আপনি মনে করছেন? কারণ হচ্ছে বেশ কিছু বিতর্ক হয়েছে সাম্প্রতিক, আমি এখনকার জন্য এটি বলবো না, কিছুক্ষণ পরে তুলে ধরবো। বলুন। তো দিলেন, এতক্ষণ পর্যন্ত ফিরদৌস ভাই আমার সাথে এগ্রি করছিল। This is where we have diverged. He's already laughing. You see him, right? ডেফিনেটলি, এবং দিস ইজ দ্য বিউটি, যে আমরা অনেক বিষয়ে একমত হব এবং কিছু বিষয়ে আমরা দ্বিমত থাকবো, এবং এই দ্বিমত ইট ইজ দ্য বিউটি, এবং উই আর প্যাশনেট অ্যাবাউট আওয়ার ডিফারেন্সেস অফ ওপিনিয়ন। সো সত্যি কথা বলতে, যে আপনি যদি দেখেন যে এই নারী বিষয়টা কেন হঠাৎ করে এত প্রমিনেন্ট হলো, এটার কারণ হলো যে ডেফিনেটলি এটা ধারণা করে না নেওয়া হয়, যেহেতু জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একটা টিপিক্যাল স্টেরিওটাইপ হলো। Can I stop you for a second? জি, I don't want you to be defensive. I want you to go on offense. See, that's fine. Make a case. So ওই আমি অফেন্সে যাওয়ার আগে আমি ক্ষেত্রটা তৈরি করছি। Okay.
তো যে স্টেরিওটাইপটা হয় যে এরা ইসলাম ইনহেরেন্টলি নারী বিদ্বেষী, মানে দিস ইজ, এটা এটা সাধারণ মানুষের দোষ না কিংবা মিডিয়া এলিটদের দোষ জি। না, আমাদেরকে ওয়ার অ্যান্ড টেরর থেকে শুরু করে যে নেরেটিভটা, ইসলামোফোবিয়াটা দুনিয়াব্যাপী যে চালু আছে, এটার উই আর অল ভিকটিম অফ দ্যাট। যে কারণে আমরা সাধারণভাবে মনে করি যে এরা ইনহেরেন্টলি নারী বিদ্বেষী। এজন্য আমরা কোনো একটা ভালো প্রপোজাল দিলেও এটাকে ধারণা করা হয় যে এই ভালো প্রপোজালটা নারীর উপকারের জন্য না, নারীকে ঘরে বন্দি করে রাখার জন্য। এবং সারপ্রাইজিংলি যে এই যে বাংলাদেশের সোশ্যাল এলিট এবং বিএনপি মোটামুটি তারা কঠিন পরিশ্রম না করে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে হার্ড ওয়ার্ক পেইজ অফ, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আপনি যদি ধরে নেন যে আমি ঘরে বসে থাকবো, আর একজনকে আমি ধারণা করি যে আরেকজন আমার অপোনেন্টকে লোকজন অপছন্দ করে, এজন্য তাদের কোনো উপায় নেই বলে আমাকে ভোট দিবে, এটা কাজ নাও করতে পারে। এবং বিএনপি এবং বাংলাদেশের সোশ্যাল এলিটদের একটা ধারণা যে জামাতের পলিসি নারী বান্ধব না, এজন্য যেহেতু বাংলাদেশের 51 থেকে 52% ভোটার এবং পপুলেশন নারী, একেবারে হ্যান্ডস ডাউন জামাতকে বিএনপি পরাজিত করে ফেলবে, এটা একটা ধারণা। কিন্তু দে হ্যাভ এ বিগ ডেন্ট ইন দেয়ার বিলিভ বেসড অন অ্যানিকডোটালস, বেসড অন ডেটা। How so? সবচেয়ে বড় ডেটা যে বাংলাদেশে সবচেয়ে প্রোগ্রেসিভ জায়গা যদি আমি দেখি সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকেও প্রোগ্রেসিভ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জি। হাসান ফেরদৌস ভাই জানেন যে বাংলাদেশে বাম রাজনীতির সবচেয়ে বড় সূতিকাগার ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই দুইটা বিশ্ববিদ্যালয়তে তো আমরা যদি ডেটাগুলা দেখি, স্পেশালি মহিলা হলগুলার ডেটা যদি আমরা দেখি, মানে এটা অনেককে পাগল করে ফেলবে যে ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির এত মহিলাদের ভোট কিভাবে পেল। এবং শুধু এটা না, মহিলাদের যে রিয়াকশন, এবং ইট ট্রান্সেন্ডস রিলিজিয়াস বিলিভ, একেবারে সেকুলার শার্ট প্যান্ট পরা মহিলারা শিবিরের জন্য ক্যাম্পেইন করেছে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়গুলোতে। সো একটা সময় এটা বলা হতো যে না, ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না, এটা আপনি এক জায়গায় বলতে পারেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উইচ ইজ ইভেন মোর প্রোগ্রেসিভ, তারপরে চিটাগাং রাজশাহী শিবিরের মানে অঘোষিত কোট আনকোট ক্যান্টনমেন্ট স্ট্রং হোল্ড, এখানে রেজাল্ট এক্সপেক্টেড। তারপরে বলা হচ্ছিল যে তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসবে তখন একটা ভিন্ন ওয়েভ হবে, সেই ওয়েভটা কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে দেখিনি, একই রেজাল্ট। সো এটা শুধু সেখানেই সীমিত থাকেনি, আমরা যদি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন দেখি তাহলে দেখব যে গ্রামেগঞ্জ থেকে শুরু করে শহরে যেই পরিমাণ মহিলারা নির্বাচনী প্রচারণাতে সম্পৃক্ত, এটা অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে। এবং আমরা দেখেছি যে বিএনপির ক্যান্ডিডেটরা এই মহিলাদের উপরে আক্রমণ করছে তাদেরকে প্রতিহত করতে না পেরে। সো এই জায়গা থেকে জামাতের উপরে, জামাত নারী বিদ্বেষী এ ধরনের একটা প্রচারণা চালানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের আমিরে জামাতের একটা বক্তব্যকে খণ্ডিত করে তিনি বলেছেন যে জামাতের প্রধান নারী হতে পারবে না, কিন্তু এটাকে আরো এক্সট্রাপোলেট করে যে নারীদের কোনো ক্ষমতায়নই জামাত চায় না, এ ধরনের কথা। এখন কথা হলো খুব পরিষ্কার যে বাংলাদেশের কোনো নারী, there is not a single woman in বাংলাদেশ যিনি জামাত ইসলামের প্রধান হওয়ার জন্য মুখিয়ে আছেন। বাংলাদেশের নারীরা চায় সম্মান, বাংলাদেশের নারীরা চায় ক্ষমতায়ন, বাংলাদেশের নারীরা চায় সেফটি অ্যান্ড অপরচুনিটি। এই জিনিসগুলা বাংলাদেশ জামাত ইসলামী দিতে প্রস্তুত। এজন্য এই গেমটাতে বিএনপি অ্যাজিউম করে রেখেছিল যেখানে, এখানে দে ফেইল্ড। এই কারণে তারা জামাতের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা করছে, এবং সবচেয়ে নোংরামি যেটা ওরা করেছে, তারা ডক্টর শফিকুর রহমানের একটা ডিভাইস হ্যাক করে সেখানে একটা নোংরা স্ট্যাটাস দিয়েছে। যাদের একটু সামান্য বুদ্ধি বিবেচনা আছে তারা বুঝবে যে এই ধরনের নোংরা ভাষা কোনো, মানে জামাত না, কোনো রাজনীতিবিদই ব্যবহার করবে না, বাংলাদেশেও না, পৃথিবীর কোথাও না, যে নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে এত নোংরা ভাষায় কথা বলা। যেখানে ডক্টর শফিক সাহেবের নিজের স্ত্রী এবং 2 কন্যা কর্মজীবী, তারা ডাক্তার এবং খুব প্রভাবশালী ডাক্তার বাংলাদেশে। এবং আমি এটা বলে শেষ করব যে বাংলাদেশে জামাত ইসলামীতে যত বেশি কর্মজীবী এবং প্রফেশনাল মহিলা আছে, এটা আমি কয়েকবার বলেছি, আই এম ইটারেটিং ইট, ইট সাউন্ডস ফানি বাট ইট ইজ দ্য রিয়ালিটি, যে বাংলাদেশ জামাত ইসলামীতে যত বেশি প্রফেশনাল এবং কর্মজীবী মহিলা আছে, সেই পরিমাণ কর্মজীবী পুরুষ যদি বিএনপিতে থাকতো, বাংলাদেশ থেকে চাঁদাবাজির প্রবলেম সলভ হয়ে যেত। ভেরি গুড। হাসান ফেরদৌস, আপনি ইউ উইল হ্যাভ এ চান্স টু রেসপন্ড টু হিজ কমেন্টস, এটি একটি ব্যাপার।
আরেকটি প্রশ্ন, আমি আমি জানি এটা ঘুরে ফিরে আসবে। অনেকেই মনে করেন যে বাংলাদেশে জামাতের উত্থান একটি ইসলামীপন্থীর উত্থান, এবং এটি একটি not so norm for Bangladesh. Do you think so? আচ্ছা, প্রথমে নকিব ভাইয়ের কথা একটু আমরা তর্কে যাব না, হুম, আমি ফ্যাক্টসটা তুলে ধরি। আমি জি, উনি বলছেন যে জামাত ইসলামী নারীদের ক্ষমতায়ন চায়, তার প্রমাণটা কি? 300 সদস্যের একজনও নারী নেই। ক্ষমতায়ন চায়, 300 সিট আছে, কিন্তু হুম, হুম, একটা নারীও তারা খুঁজে পায়নি। হুম, নকিব ভাইয়ের মেয়ে আছে, আমারও মেয়ে আছে। নকিব ভাই, আপনি কি আপনার মেয়েকে বলবেন তুমি কখনো তোমার ক্লাসের ক্যাপ্টেন হতে পারবে না, তুমি কখনো কোনো কোম্পানির সিইও হতে পারবে না, তুমি কখনো দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না? উইল ইউ এভার টেল ইউর ডটার্স দ্যাট? যে আমাদের আমির কি বলছেন, আল্লাহ বলে, এই বিধাতা বলে দিয়েছে নারী সবসময় পুরুষের নিয়ন্ত্রণে থাকবে, ফলে তোমার আর কোনো সুযোগ নাই 1 নম্বর হওয়ার। হুম, লিটারালি কোট করে তারা বলছে ধর্মগ্রন্থ থেকে। আর কি হয় Not তার প্রমাণ exactly. তো আমার সামনে আফগানিস্তান আছেই। ধর্মের নাম ব্যবহার করে এরা কি করে, মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এ আমির সাহেব কি বলেছেন, ছাত্রদের সামনে উনি মিটিং করছেন, বলছেন তোমরা তো বিয়ে করোনি, বাসায় কাজের মেয়ে আইনো না, রানী আইনো। মেয়েদেরকে তিনি বাসায় রানী আনবা, মানে নারী আরো ইন্টারেস্টিং। এর আগে এটা আমি তর্ক করেছি আমরা, তাকিব ভাই প্রবন্ধ লিখেছেন যে নারীর 5 ঘন্টা সময় কর্ম কর্ম কর্মঘন্টা কমিয়ে দিয়ে 5 ঘন্টা, 5 দিন করা হোক, নাকি 5 ঘন্টা করা হোক। ইস্যুটা কিন্তু কারণটা কি, বাচ্চা পালন করতে হবে। বাচ্চা তো পুরুষরাও পালন করে, সেই জন্য কি প্রয়োজন? প্রয়োজন চাইল্ড কেয়ারের। সময়ের ঘন্টা কমানো নয়, সময়ের ঘন্টা কমানো কেন প্রয়োজন? যাতে করে আলটিমেটলি দরজাটা আটকে দেওয়া যায়। তার প্রমাণটা পাই কোথায় আমরা? বাড়ির পাশে আফগানিস্তান, যেখানে যাচ্ছেন ঘুরে ফিরে এরা শিখতে। 2 মাস আগে এই বাংলাদেশ থেকে একদল তথাকথিত ইসলামিক পণ্ডিত ঘুরে এসে আফগানিস্তান দেখতে তারা কি আইন প্রচলন করেছেন। আই এম রিয়েলি স্কেয়ার্ড। আমি খুব ভীত যে যদি এরা ক্ষমতায় আসে, ঠিক এই কাজটা তারা বাংলাদেশে করবে। এন্ড আই ডোন্ট ওয়ান্ট ইট। ওকে, আমি চাই না আমার মেয়েকে বলতে তুমি কখনো ক্লাসের প্রেসিডেন্ট হবে না, হুম, তুমি কখনো তোমার কোম্পানির সিইও হবে না, তুমি কখনো দেশের প্রেসিডেন্ট হবে ওকে, না। আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট ইট। ওকে, আমাদের হাতে সময় কম। হাসান ফেরদৌস, হ্যাঁ, আপনার সেকেন্ড সেকেন্ড Can I respond it in 30 seconds? ইয়াস, ইউ হাসান ভাই, আপনার উদ্বেগের সাথে আমি 100% একমত। বিলিভ মি, you will be Wonderful. surprised. But what you are confusing is আপনি জামাতকে তালেবানের সাথে ইকুয়েট করছেন। করছি তো, Interestingly, আমি করছি তো। and Let him which is respond, not let him true. respond. এবং আমি বলি একটু হাসান ভাই, যে বিষয়টা হলো যে আপনি যাদের কথা বলছেন তারা কিন্তু জামাতের বিরুদ্ধে যারা নির্বাচন করছে, বিএনপির জোট সঙ্গী জমিয়তে ইসলামের জোনায়েদ আল হাবিবি, তারপরে কাশেমি সাহেব, যারা খেজুর গাছ নিয়ে নির্বাচন করছে, তাদের কথা আপনি বলছেন, পার্শ্ববর্তী দেশে গিয়েছে। তাদের পলিসি হলো এক্সট্রিম এবং তাদের সাথে জামাতের কোনো মিল নেই। এবং আপনি যে কথাগুলো বলছেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ইটস চেরি পিকিং অ্যান্ড ইটস টেকিং টু দ্য এক্সটেন্ট। বিকজ আপনি যদি দেখেন যে বাংলাদেশের, আমি যেটা বললাম যে জামাত ইসলামীর প্র্যাকটিসটা যদি দেখেন, যে আমির সাহেবের নিজের স্ত্রী এবং কন্যারা ডাক্তার, এখানে স্পেসিফিক্যালি একটা রিলিজিয়াস ইনস্টিটিউশনের প্রধান হওয়া নিয়ে কোয়েশ্চেন, এবং ইট ইজ নট ইউনিক টু আওয়ার রিলিজিয়ন, ইট ট্রান্সেন্ডস রিলিজিয়ন। আমরা কখনো কোয়েশ্চেন করি না যে পোপ, ভ্যাটিকানের পোপ কেন একজন ফিমেল না। সো ওই জায়গাটাতে, ওই জায়গাটাতে শুধুমাত্র ওই জায়গায়, এখানে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা তো না। জামাত ইসলামী তিনবার মহিলাদের আন্ডারে কোয়ালিশনে গিয়েছে। সো ইট ইজ ইউনিক টু দ্য পার্টিস চিফ অ্যান্ড দ্যাটস ইট। অন্য সব জায়গায়, আমার আম্মা একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। আমার আম্মা তো ইজ নট অ্যান অর্ডিনারি পার্সন। আমার আম্মা জামাত ইসলামীর শীর্ষ নেত্রী ছিলেন, মহিলা জামাতের। আমার আব্বা জামাতের আমির ছিলেন, and his wife was head of a educational institute. সো আপনার কর্মক্ষেত্রে ক্লাসের ক্যাপ্টেন হওয়া, প্রধানমন্ত্রী পর্যন্ত হওয়া, এগুলোতে তো সমস্যা নাই। একটা রিলিজিয়াস ইনস্টিটিউশন ইজ গাইডেড বাই সাম রিলিজিয়াস সমস্যা আছে, প্রিন্সিপাল। এই জায়গাটা সমস্যা আছে, আছে, এবং মানে যে Okay, জায়গাটা মানুষকে ভয় না পেতে সমস্যা বলতে, দৃষ্টিভঙ্গি, No, সমস্যা no, দৃষ্টিভঙ্গি, no, okay, সমস্যা অ্যাটিটিউডে। not all Okay, I'm going Islamic to organizations stop you. are Taliban. এটা আমি হলো আপনাদের typical দুজনকে থামাবো। আমি Islamophobia. ওকে, আমি আপনাদের দুজনকে থামাবো। দুজনের বক্তব্য যথেষ্ট জোরালো। হাসান ফেরদৌস, একটি কথা বলি, তালেবানের এক্সাম্পলটা সঠিক না। তার কারণটা কি? বিজেপি সরকারের সাথে তালিবানের খুব সখ্যতা।
তার মানে কি লক্ষ। ঠিক আছে না? তো উই ক্যানট টেক দ্যাট এক্সাম্পল, উইল টেক দ্যাট আউট, বাট both of you আমরা তো বিজেপির পক্ষে কথা বলছি না, আমরা তো চাই না বিজেপি ক্ষমতায় no আসুক। no 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 আমরা no তো what I meant ধর্মভিত্তিক কোন সংগঠন ক্ষমতা চাই না আমরা। না, না। ধর্ম দ্বারা আমি যদি পরিচিত না হই, Okay, আমার okay. প্রিন্সিপালটা কি? No, no, ধর্ম you're রকি misunderstanding. ভাইরা বলে No, no, you are getting hurt. What he said, উনি যেটা বলছেন যে এই কথাটি শুধুমাত্র তার দলের প্রধান হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না না। না না, ওকে, হাবিব ভাই এটি ভুল করছেন আপনারা তো। না, that's what he said. That's what he না না said. না, ওয়েট, উনি বলতে পারেন আসলে আমরা জানি আসলে কি হচ্ছে। আচ্ছা, প্রধান হওয়া যাবে না, ইউ ক্যান বি এভরিথিং বাট প্রধান ছাড়া। Okay. শুধুমাত্র সরকার প্রধান নয়, দলের প্রধান নয়, সরকার প্রধান নয়, কোম্পানির প্রধান নয়, ইউ Okay. ক্যানট বি। কারণটা কি? আপনাকে ধর্মে কিন্তু নাকি বলা আছে হ্যাঁ। নারীরা পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হবে। Okay. That is the basic হাসান principle. ফেরদৌস ভাই, আমরা যদি বিএনপির কথা চিন্তা করি, তো কোনো পুরুষও প্রধান হতে পারবে না। ওকে, আমি আজকে এখানে শেষ করছি। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। ওকে, এবং আমরা ধন্যবাদ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।